দীপ্তেশের মা বাড়ির পার্টিতে তাকে নিমন্ত্রণ করেছে শুনে খানিকটা অবাক হলো মৌনি। সত্যি? আন্টি তোমার বাড়ির পার্টিতে আমাকে আসতে বলেছেন? আরে বাবা হ্যাঁ, আমি তো তোমাকে বলেছিলাম আমার মা বাবা খুব ওপেন মাইন্ডেড। এবার বুঝতে পারছো তো? মৌনিকে আশ্বস্ত করলো দীপ্তেশ। আমি কিন্তু তোমার মায়ের কথা মতো কোনো কোর্স করতে পারবো না। ঠিক আছে, করো না। তুমি বাচ্চাদের মতো জেদ করে বসে থাকবে বলে আমার মাও কি তাই করবে নাকি? তা হঠাৎ আমাকে কেন ডাকছে পার্টিতে? আরে বাবা, তুমি তো আমাদের ফ্যামিলির একজন হতে চলেছ। আর এই পার্টিতে আমাদের ফ্যামিলি মেম্বাররা আর কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব থাকবে, তাই মায়ের তোমাকে ডাকার কথা মনে হয়েছে। দীপ্তেশের কথা শুনে গম্ভীর গলায় শুধু হুঁ বলে চুপ করে গেল মৌনি। 4 দিন পর বিকেলবেলা দীপ্তেশের বাড়ির পার্টিতে যাওয়ার জন্য রেডি হলো মৌনি। আজকেও সুন্দর একটা তাঁতের শাড়ি পরেছে সে, সঙ্গে টেরাকোটার ম্যাচিং গয়না, গাঢ় করে কাজল পরেছে চোখে। আয়নায় নিজের এথনিক লুকটা দেখে মনটা খুব খুশি হয়ে গেল তার। ফুরফুরে মেজাজে পার্টির জন্য রওনা দিল সে। দীপ্তদের বাড়ির সামনে এসে বেশ অবাক হয়ে গেল মৌনি। এত বড় বাড়ি! সত্যি যে দীপ্তেশরা অনেক বড় লোক বুঝতে পারল সে। গেটে বলতে দারোয়ান তাকে ভেতরে চলে যেতে বলল। বাড়ির ভেতরে ঢুকে চোখে ধাঁধা লেগে গেল মৌনির। বাড়ির ইন্টেরিয়ার ডেকোরেশন দেখার মতো, পার্টিটাও বেশ জমজমাট। চারদিকে সুসজ্জিত পুরুষ মহিলাদের ভিড়। বেশিরভাগ মহিলাই ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছেন। অচেনা লোকজনের ভিড়ের মাঝে একটু অপ্রস্তুতে পড়ে গেল মৌনি। এদিক ওদিক তাকানোর পর এক কোণে ছোট্ট একটা জটলার মধ্যে দীপ্তকে দেখতে পেল সে। সঙ্গে সঙ্গে সেদিকে এগিয়ে গেল। কাছে গিয়ে মৌনি দেখতে পেল একটা মেয়ে এক হাত দিয়ে দীপ্তর কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে। কোনো বন্টন হবে বোধহয়, মনে মনে ভাবল মৌনি। আরে তুমি এসে গেছো, এসো এদের সঙ্গে আলাপ করিয়ে দিই, বলল দীপ্ত। যে মেয়েটি দীপ্তর কোমর জড়িয়ে দাঁড়িয়েছিল সে ততক্ষণে সরে দাঁড়িয়েছে। দীপ্তর কথা শুনে মৌরি জানতে পারল সে তার বাবার বন্ধুর মেয়ে রিমলি। কিছুক্ষণের মধ্যে পার্টি আরও জমে উঠল। দু একজন মজার মজার গল্প জোকস শেয়ার করলেন। হঠাৎ দীপ্তেশ মাইক হাতে নিয়ে মৌনিকে গান গাইতে অনুরোধ করল। চমকে উঠল মৌনি, একেবারেই প্রস্তুত নয় সে। তাছাড়া এরকম একটা জায়গায় গান গাওয়ার একেবারেই মুড নেই তার। কিন্তু দীপ্ত কোনো কথাই শুনল না। বাধ্য হয়ে রবীন্দ্রসঙ্গীত একটা গাওয়া শুরু করলো মৌনি। এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ! গাইতে গাইতে একেবারে যেন অন্য জগতে হারিয়ে গেল সে। গান শেষ হতে বেশ কয়েকজন হাততালি দিল। দীপ্তেশের মার দিকে নজর গেল মৌনির। মৌনির চোখে চোখ পড়তেই মুখটা গম্ভীর করে নিলেন তিনি। খুব ভালো গেয়েছ, কাছে এসে জানালো দীপ্ত। এক মহিলা এসে মৌনির পিঠ চাপড়ে খুব প্রশংসা করলেন। পার্টি যখন প্রায় শেষের দিকে তখন দীপ্তর মা চন্দ্রিমা মাইক হাতে নিয়ে অ্যানাউন্স করলেন যে তিনি একটা সুখবর দিতে চান। তারপর দীপ্তকে পাশে ডাকলেন তিনি। এরপর তিনি যা বললেন তাতে পায়ের তলার মাটি সরে গেল মৌনির। ঠিক 1 মাস পর দীপ্তেশ আর রিমলির এনগেজমেন্ট ঘোষণা করে দিলেন তিনি। রিমলিকে ডেকে জড়িয়ে ধরে আদর করলেন। তারপর দীপ্তেশের পাশে দাঁড় করিয়ে রিমলিকে নিজের পরিবারের মধ্যে পাওয়ার জন্য তিনি যে কতটা খুশি সেটাও জানিয়ে দিলেন। অবাক হয়ে সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো মৌনি। কিছুই মাথায় ঢুকছে না তার। দীপ্ত যে খানিকটা অপ্রস্তুত সেটা তাকে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু একেবারে কিছুই জানতো না
তা তো হতে পারে না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে থাকে মৌনির। তবে কি অপমান করার জন্য ইচ্ছে করে তাকে ডেকে আনা হয়েছে এখানে? সামনাসামনি বলতে পারছিল না বলে এইভাবে জানিয়ে দিল দীপ্ত। সবার অলক্ষ্যে দীপ্তেশের বাড়ি থেকে বেরিয়ে এলো সে। পা টলছে তার। কোনো রকমে একটা অটোতে উঠে বসে দুহাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল সে। রাতে দীপ্তেশ ফোন করল মৌনিকে। জানালো যে সে নাকি জানতই না যে তার মা এরকম ঘোষণা করতে চলেছে। যদিও তার কোনো কথা বিশ্বাস করতে পারল না মৌনি। এমনি এমনি তো রিমলি দীপ্তর কোমর জড়িয়ে দাঁড়িয়েছিল না। রাগে দুঃখে ফোন কেটে দিল সে। যত দিন যেতে লাগলো মৌনির মন খারাপের মাত্রা যেন বেড়ে যেতে লাগলো। দু একবার দীপ্তেশ ফোন করলেও তার ফোন রিসিভ করেনি মৌনি। দীপ্ত বন্ধুত্ব রাখতে চাইলেও সে জোর করে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো তার সঙ্গে। কি লাভ নিজেকে কষ্ট দিয়ে? দীপ্তেশের গলা শুনলেই বুকের মধ্যেটা কেমন করে ওঠে তার। যদিও সে বুঝতে পারছে দীপ্তেশের মায়ের সঙ্গে কখনোই তার বোঝাপড়া হতো না। এরকম টাইপের মানুষজন তার একেবারেই পছন্দ নয়। কিন্তু এত বছরের প্রেম, বিশেষ করে দীপ্তেশের সঙ্গে কাটানো খুশির মুহূর্তের স্মৃতিগুলো মাঝে মাঝে ভীষণ যন্ত্রণাদায়ক হয়ে উঠল তার কাছে। দুঃখ ভুলতে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিল সে। এর মধ্যে একদিন মৌনি দেখল ব্রততী নন্দী নামে এক মহিলা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাকে। এরকম নামে কাউকে চেনে না মৌনি। রিকোয়েস্ট ডিক্লাইন করে দিল সে। 4-5 দিন যেতে না যেতেই আবার সেই মহিলা রিকোয়েস্ট পাঠালেন। এবার একটু কৌতূহলী হয়ে মহিলার প্রোফাইলে গেল মৌনি। একটা মেয়ের নাচের বিভিন্ন ছবি ছাড়া বিশেষ কিছু নেই প্রোফাইলে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল সে। এরপর মৌনি দেখল তার পুরনো সমস্ত ফটোতে লাইক করতে শুরু করলেন মহিলা। কোথাও কোথাও কমেন্টও করলেন। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ভারতনাট্যমের ফিউশন করে আনন্দধারা বহিছে ভুবনে ডান্স করেছিল সে একটা প্রোগ্রামে। সেই ডান্সের ভিডিওতে একেবারে উচ্ছ্বসিত প্রশংসা করলেন মহিলা। এবার একটা ধন্যবাদ জানালো তাকে মৌনি। 2 দিন পর মেসেঞ্জারে একটা মেসেজ পেল সে। ব্রততী নন্দী নিজের ফোন নাম্বার দিয়ে মৌনিকে ফোন করতে বলেছেন। তার নাকি আর্জেন্ট দরকার মৌনির সঙ্গে। 2 দিন পর ফোনটা করল মৌনি। ভদ্রমহিলা খুব মিষ্টি ভাষায় কথা বললেন মৌনির সঙ্গে। তার সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করলেন। পরে কখনো ভেবে দেখবে বলে ফোন রেখে দিল মৌনি। এমনিতে তার মন মেজাজ ভালো নেই। তার মধ্যে এই অচেনা অজানা মহিলার সঙ্গে দেখা করার কোনো কারণ সে খুঁজে পেল না। সপ্তাহ 2 পর সেই মহিলা আবার ফোন করলেন মৌনিকে। এবার একটু জোর দিয়েই বললেন তিনি মৌনির সঙ্গে একবার দেখা করতে চান। কি আছে, এত করে বলছেন যখন একবার না হয় দেখা কর ভদ্রমহিলার সঙ্গে। দীপ্তর সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে বলে কি সব কিছু বিসর্জন দিতে হবে নাকি? সব শুনে বন্ধু চারু বলল মৌনিকে। নির্দিষ্ট দিনে পূর্ব নির্ধারিত জায়গায় ব্রততী নন্দীকে দেখে চমকে উঠল মৌনি। আপনি তো দীপ্তদের পার্টিতে ছিলেন না? গান শুনে এসে আমার পিঠ চাপড়ে দিয়েছিলেন? অবাক হয়ে জিজ্ঞেস করল মৌনি। হ্যাঁ, তখনই তোমাকে আমার খুব ভালো লেগে গিয়েছিল। তোমাকে দেখতেও সেদিন খুব মিষ্টি লাগছিল। কিন্তু আপনি দীপ্তেশের কে হন? আমি ওর মা, মানে চন্দ্রিমার বন্ধু। কথাটা শুনেই মেজাজটা খারাপ হয়ে গেল মৌনির। ওই অদ্ভুত মহিলার বন্ধু? তার মানে ইনিও কেমন হবেন কে জানে। রুক্ষ স্বরে সে জিজ্ঞেস করল,
আপনি আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন কেন? তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। তোমাকে আমার খুব ভালো লেগেছে মৌনি। আমার ছেলে নীলাঞ্জনকে বিয়ে করবে তুমি? এরকম প্রশ্নের জন্য একেবারে প্রস্তুত ছিল না মৌনি। খানিকটা থতমত খেয়ে সে বলল, দেখুন, এটা খুব অদ্ভুত ব্যাপার। আমার সম্পর্কে কিছু না জেনে আপনি কি করে এরকম একটা প্রস্তাব নিয়ে এসেছেন? তাছাড়া আমিও তো আপনার সম্পর্কে কিছু জানি না। এরপর মৌনি জানতে পারল প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবদত্ত ঘোষের মেয়ে এই ব্রততী। বাবার মতো তিনিও দারুণ রবীন্দ্রসঙ্গীত গান। তার ইচ্ছে এমন মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেবেন যে ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবে, সংস্কৃতি মনস্কা হবে। কিন্তু আজকালকার মেয়েদের মধ্যে সেই জিনিসটা তিনি খুঁজে পান না। সেদিন পার্টিতে তোমার সাজগোজ, তোমার গলায় এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত, সব কিছু দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছিলাম। পার্টির শেষে তোমাকে আর খুঁজেই পেলাম না যে কথা বলবো। দীপু তোমার নামটা অ্যানাউন্স করেছিল, সেটুকুই মনে ছিল। আপ্লুত হয়ে বললেন ব্রততী। তার কথা শুনে বেশ অবাক হয়ে গেল মৌনি। অনেক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি করেন আপনার ছেলে? বিজনেস। ম্যাগনামের নাম শুনেছ নিশ্চয়ই? ওটা আমার ছেলের কোম্পানি। এবার সত্যিই অবাক হলো মৌনি। এত বড় কোম্পানির মালিকের জন্য তার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন এই মহিলা। দেখুন, ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত। পৃথিবীতে কি আর মেয়ে নেই? আপনি কেন আমার মতো একটা সাধারণ মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে চাইছেন? সাধারণের মধ্যেই তো অসাধারণত্ব খুঁজে পেতে চাইছি আমি, মুচকি হেসে বললেন ব্রততী। দেখুন, আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই। আপনাদের মতো হায়ার ক্লাসের লোকজনের সঙ্গে আমাদের মিল হবে না। হতে পারে আপনি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন, বাংলা সাহিত্য সংস্কৃতি পছন্দ করেন, কিন্তু আপনার ছেলে। খানিকটা বিরক্তি ঝরে পড়ল এবার মৌনির গলায়। পুরো ব্যাপারটা তার কাছে ভীষণ অদ্ভুত লাগছে। ফেসবুকে তোমার ডান্সের ভিডিওগুলো আমার ছেলেকে দেখিয়েছি, খুব ভালো লেগেছে ওর। তুমি আর ও দুজনেই তো একই জেনারেশনের। তুমি যদি এরকম হও, ও কি হতে পারে না? তুমি একবার নীলের সঙ্গে কথা বলে দেখো। তোমার যদি ওকে ভালো লাগে, তারপরেই তোমার বাবা মার সঙ্গে কথা বলবো আমি। একে একে এবার নিজের সম্পর্কে সব বলল মৌনি। কি পড়েছে, কি চাকরি করে, এখানে যে তারা ভাড়া বাড়িতে থাকে, একেবারে সাদামাঠা জীবনযাপন করে, কোনো কিছুই গোপন করল না সে। কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন, মৌনির এই সব কথা শুনে তাকে আরও ভালো লেগে গেল ব্রততীর। ম্যাগনামের মতো এত বড় কোম্পানির মালিকের সঙ্গে বিয়ের প্রস্তাব পেয়েও যে মেয়ের মধ্যে কোনো উত্তেজনা নেই, সে কিছুতেই সাধারণ মেয়ে হতে পারে না। আত্মবিশ্বাসী সৎ মৌনিকে যে ছেলেরও খুব পছন্দ হবে, সে ব্যাপারে তিনি একেবারে নিশ্চিত। ভালো করে ব্যাপারটা নিয়ে চিন্তা করতে বলে সেদিনের মতো মৌনির কাছ থেকে বিদায় নিলেন ব্রততী দেবী। কি বোকা রে তুই! এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? দীপ্ত আর তার মাকে যোগ্য জবাব দেওয়ার এত বড় সুযোগ! ওহ, আমি তো ভাবতেই পারছি না, উত্তেজিত হয়ে বলল চারু। মুখে চারুকে বকলেও কথাটা মনে ধরল মৌনির। নিজের বন্ধু তার ছেলের জন্য মৌনিকে পছন্দ করেছে, এটা শুনলে চন্দ্রিমা বসুর মুখের অবস্থা কেমন হবে সেটা ভেবে বেশ মজা লাগলো তার। সঙ্গে সঙ্গে ফোন করে ব্রততী নন্দীকে জানিয়ে দিল নীলাঞ্জনের সঙ্গে দেখা করতে রাজি আছে সে।